প্লেন আগে কিন্তু একটু হাত তুলুন যে আমরা আপনার পিছনে কিন্তু প্লেন রাইট। আচ্ছা আপনারা যেটা করবেন এখন সেটা হচ্ছে যারা আগের থেকে নিজেদের চেনেন তারা ডিফারেন্ট জায়গায় বসেন যাতে করে ইন্টারাকশন বাড়ে। তো আপনারা হচ্ছে তিনজন তিন জায়গায় বসেন, আপনাদের মধ্যে কোনো ফ্রেন্ড আছে আগে থেকে চিনে গেছেন? All people play. আমাদের চারজন আছেন আপনারা কি এইখানে? আচ্ছা একটা সোয়াপ করেন, আপনি কি ওখানে দেন, আপনি কি এইদিকে কোথাও বসেন এই সময়টা। আপনি হচ্ছে আপনি এখানে কারোর সাথে সলভ করেন ওগুলো তো বিষয় আমাদের ভলান্টিয়ার আমাদের কাছে কার্ড প্রত্যেকে দেখেন এই দুটো কম থেকে আপনি কিছু আপনার কাছে ঠিক আছে আপনার সামনে চারজন যারা আছে তাহলে সব তিনটি কাগজটা পেয়েছেন দিয়ে দিয়ে দেন। চারজন একটা মোবাইল দিয়ে বলতেছে দেখেন ওইটা যদি সূর্যের হাইট হয় তাহলে আমাদের ডিগ্রি সাইড এর উপর 2 টাকা পায় না। ওই টাকা আমরা কোথায় প্লেস করব এই জায়গায় আমরা একটা প্ল্যান ছিল যেহেতু এখন আমরা শর্টে করব। আপনারা কি টাকাটা পেয়েছেন না ছোটটা অবজেক্ট আছে শুনি রাইট ছোটটা অবজেক্ট আছে। সো এতক্ষণ আমরা সূর্য নিয়ে শিখবো ভিডিও করলাম সেশনটা কম এখন আমরা গ্যালাক্সি নিয়ে শিখবো একটু লার্জ স্কেলে যাব। এইখানে এই হ্যান্ড জোন আমরা যেটা করি সেটা হচ্ছে স্মল স্কেল থেকে লার্জ স্কেলে যাব। মানে আমরা যখন বলি যে একটা সূর্য কত বড়, একটা নক্ষত্র কত বড়, একটা সোলার সিস্টেম কত বড়, একটা গ্যালাক্সি কত বড়, এটা ফিল করা খুবই ডিফিকাল্ট। মানুষের পক্ষে আসলে ফিল করা সম্ভব নয়, কারণ হচ্ছে আমরা কোনো জিনিসের হাইট কতটা বড় এটা বোঝার চেষ্টা করি, অন্য একটা জিনিসের কম্পেয়ার এত বড় ফিল করার মতো আশা। তো আমরা এখন যেটা করবো আপনারা সর্ট করে ফেলেন এই জিনিসগুলো। আমাদের এখানে শুরুতে হচ্ছে আপনি পাবেন স্পেস স্টেশনের অ্যালটিটিউড, পৃথিবী থেকে স্পেস স্টেশনের হাইট। স্কার্ট মানে হচ্ছে ধরেন একটা মাপ করেন সোলার সিস্টেম, হিলিয়াম অ্যাটম, ডিএনএ, এটা ছোটটা অবজেক্ট। তো আপনারা খুব প্র্যাকটিক্যালি পারবেন এটা সলভ করেন, সবাই একসাথে করুন, সবাই একসাথে ঘুরে আপনারা করবেন ছোট থেকে বড় সাথে স্কেল আগে এটা কাজ করে একসাথে একটা কাজ একদম কভার করে গেছে এটা আমাদের এটা অফিস কিনছি সকালে অফিস করে তোমাকে কেন
বিষয়গুলো বর্তমানে আছে এডুকেশন ওনার হলো কোন বিষয় নিয়ে আছে এটা বেশ লৌকিক আচ্ছা টাইম অফ আমাদের কাছে কম এই কতগুলো আছে দেখি 1 নম্বরে কাজ কি আছে সবচেয়ে ছোট স্মলেস্ট চেক করো সবাই দেখতে কোন কি কত স্টেশন প্ল্যানে সোলাস না 80 বার কিন্তু এটা বিশাল খরচ করে ফেলল এখানে প্রচুর নক্ষত্র আছে তো সোলার সিস্টেমের চেয়ে শুরু করেন আচ্ছা আমি সবাই দেখি এই ওয়েবসাইটটা তোমরা যদি হচ্ছে আজকে নিয়ে আমাদের অডিও অন করলো কেন হচ্ছে আজকে তোমরা ধরো যে আমি যদি একটা প্রশ্ন করি তোমরা সব থেকে ছোট ইউনিভার্সের সবচাইতে ছোট কোন জিনিসটা এটাই মেইনলি আমরা
এক একজনের কাছে এক একটা জিনিস কিন্তু ছোট। আপনার কাছে কি মনে হয় ইউনিভার্সের সবচেয়ে ছোট জিনিস? এই সাইডে সবাই বলবে সবচেয়ে ছোট জিনিস কি, এই সাইডে সবাই বলবে সব থেকে বড় জিনিস। সব থেকে ছোট কি? কোয়ার্ক। সব থেকে ছোট কি? আপনি কি মনে হয় সবচেয়ে ছোট? ব্যাকটেরিয়া, ভাইরাস, ছোট ছোট কোয়ার্ক। অলরেডি প্রশ্নটা দিয়ে ভুল করছো। এইটা হচ্ছে এই সেশনে সব থেকে জিজ্ঞেস করা লাগতো হোয়াট ইউ থিংক সব থেকে ছোট কি? বা তাদেরকে সব থেকে বড় কি ইউনিভার্স? হ্যাঁ, মানে ইউনিভার্সের মধ্যে কোন অবজেক্ট সব থেকে বড়? সেটা গ্যালাক্সি নাকি নেবুলা নাকি হচ্ছে সেটা কি মনে হয়? এটাই হচ্ছে এই সেশনের সব থেকে মজার পার্টটা এই যে আমি কি ভাবি ইউনিভার্সের সব থেকে বড় অবজেক্ট কোনটা, আমাদের ইউনিভার্সের সবচেয়ে থেকে ছোট হচ্ছে। তো এই সাইডটাতে তুমি হচ্ছে এটা ইংলিশটাকে এত মজা, তুমি একদম ছোট সাইড নিয়ে থেকে জগৎ থেকে একদম হচ্ছে বৃহৎ জগতে এখন এটা তুমি শুরু করেছে কোথায়? একদম মাইক্রোস্কোপিক দুনিয়া থেকে একদম ভিতরে চলে যাচ্ছে, তাই না? একদম ছোট জগৎ তাই চলে গেছি আমরা ঠিক যেমন বুঝছি এখন আমরা 10⁻⁻57 মিটারের মধ্যে কি আছে? আর কোয়ার্ক কোয়ার্ক ছিল নিশ্চয় লাস্ট। ওয়েবসাইটটা ইউজ এইটা তোমরা চাইলে কানেক্ট করবা তাহলে তোমরা এই সম্পর্কে অনেক ভালো লাগবে। আমরা ক্লাস ওয়ার্কে ঠিক আছে, ওয়ার্কে যে কয়েক রকমের ওয়ার্ক রয়েছে তারপরে যে নিউ এটা বড় কি আছে? তাহলে একটা পরমাণুকে তুমি যদি হচ্ছে স্প্লিট করো তাহলে কি পাওয়া পার্টিকেলস। এই যে আমরা একটা টপ পার হয়ে যে আরো ছোট অবজেক্ট নিজে একদম শেষে কি আছে? সব থেকে ছোট সব থেকে ছোট হচ্ছে প্ল্যান্টস। অর্থাৎ স্ট্রিং থিওরি আছে না, প্ল্যান্টস হচ্ছে এই ওয়েবসাইটে দেওয়া হয়েছে সব থেকে ছোট। তাহলে দেখি আমাদের ইউনিভার্সের সব থেকে বড় টেনে একদম এখানে। এটা যদি আমরা আরো দেখাতে চাইছিলাম এটাকে ডিসক্রাইব করতে চাইছিলাম কিন্তু আমাদের সময় কম, আমি মজা রাখতে আমরা জন্য ওয়েট করতে পারবো। তো আমরা এই যে দেখো আমাদের পৃথিবীতে যে অবজেক্ট আছে সেগুলোর মধ্যে থেকে বাইরে আছে। যেমন আইফেল টাওয়ার এটা কত বড়? টাইটানিক, আইফেল টাওয়ার মোটামুটি এগুলো 1 কিলোমিটারের মতো এরিয়া বুঝতে পারো থেকে বড়। তারপরে হচ্ছে মাউন্ট এভারেস্ট, এরপর আমরা হচ্ছে 1 মেগামিটার, এরপরে হয়তো 5-6টা ইতালি হচ্ছে yes, তারপরে ট্রেনিং গ্লোবাল এগুলো হচ্ছে বেশ। তারপরে এটা আসলে আমাদের এগুলো কত বলে যে এখানে কেউ দেখা এখন যত তোমার করছো তত তুমি হচ্ছে তিন স্কেলের যেগুলো যেমন সাইরিয়াস ডে সাইরিয়াস স্টারের কথা আমরা একবার কিন্তু সাইরিয়াস স্টার এটা আমাদের পৃথিবী থেকে আমরা যে স্টারটাকে সবথেকে উজ্জ্বল তারা বলি সাইরিয়াস বা যুক্ত আধার, সেটা কিন্তু তার থেকেও বড় আবার হচ্ছে দেবী। আমরা এটা যদি আকাশে যখন আমরা দেখি এগুলোকে মনে হয় যেন সব সেম, কিন্তু তুমি যদি স্কেল বিচার করো তাহলে পুরো আলাদা। কারণ আর্থ যেটা আরো যেটাকে আমরা দেখবো তারা বলি পোলারিস, এটা কিন্তু আবার আলাদা। আমরা যদি নাইট অবজারভেশন করতে পারি এই তারাকে তো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। তবে এগুলো হচ্ছে আমরা সব পরিচিত তারা, আমি সেগুলোতে অনেক দ্রুত সরে আসলাম। এরপরে আসতে হয়েছে গ্যালাক্সি, একটু পরে যদি গ্যালাক্সি নিয়ে সেশন হবে। এইটা হচ্ছে ডর্ট, আপন গ্যালাক্সি হচ্ছে এত বড়, এর থেকে বড় গ্যালাক্সি থেকে আমরা যাচ্ছি। তাহলে এটা হলো ট্রাইঙ্গুলার গ্যালাক্সি, বেশ গ্যালাক্সি। এইটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে যদি আমি ক্লিক করি দেখো আমাদের গ্যালাক্সি হচ্ছে 1.28 আর আমাদের প্রতিবেশী গ্যালাক্সি আমাদের মিল্কি ওয়ে থেকে কত বড়? আমাদের থেকেও বড়, 5 থেকে বড়। কত বড় মিল্কি ওয়ে? অ্যালবাম হচ্ছে 1.5 ইনটু 10 বা মিল্কি ওয়ে হচ্ছে 1.4। আমাদের গ্যালাক্সি থেকে
বড়, তাই না? তারপরে আমরা গেলাম এতে নেই তাহলে আমরা কি করছি? আরো কিছু গ্যালাক্সি যেগুলো ছিল ক্লাস ক্লাসের ভেরিয়েন্টস গুলো গ্যালাক্সি ক্লাসটা থেকে আমরা ওকে, সব থেকে ভাইরাল সেটা তুমি পেজে বলতো অবজারভেবল ইউনিটস এটা সব থেকে এখনো কিছু আমরা যে ইউনিটসটা এখানে কাছাকাছি কি আছে আপনি ঠিক আছে আমরা বলে গেলে চলে আমাদের অনুশীলন থেকে যাই এই ওয়েবসাইট নাম হচ্ছে hp.net প্রোগ্রাম ফ্রি টাইমে ইনসাইট ওকে ওকে আপনারা নেক্সট সেশনে চলে যাই মেমরি ক্লাস সবাই মিনিটের মতো হয়ে গেল ফ্যান না ফ্যান আপ করে আগে হ্যান্ড ফোন এমনি দিতে কিন্তু রাখা কম করা হ্যাঁ পরে কাল সবাইকে বলি রং পেন্সিল ওকে বলেন আচ্ছা কালকে আমরা একটা কাজ করবো কালকে একটু ট্রাই করব আমরা একটু রং পেন্সিল নিয়ে আসবো ঠিক আছে জাস্ট কয়েকটা কালার নিয়ে আসবো ওকে ওকে আর এখন আমাদের মাঝে সেশন নেবে হলো অনলাইন থেকে লার্নিং আপু তো আপু বললাম ওনাকে কারণ উনি আমাদের জববিডি প্রিভিয়াস অ্যালুমনি আছে আর উনি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট আর উনি বর্তমানে আছেন যে পোস্টডক হিসেবে আছেন হলো ওয়াটারলু সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স ইন কানাডা আচ্ছা কানাডাতে উনি আছেন আর উনি ওয়েট থেকে মাস্টার করছেন কি করে আর উনি আজকে আমাদের যে শিক্ষকটা নেবে শিক্ষকটা আমাদের গ্যালাক্সি ক্লাসের প্রথম ক্লাস উনি হলো আমাদের যে সংগঠন আছে যে পাস বা বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি সেখানে ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারি হিসেবে আছে আর উনি হলো কাসা বা হাইব্রিড যে সেন্টারটা আছে সেখানে গবেষক হিসেবে তো আমরা আপু আমার কথা শোনা যাচ্ছে ওকে, আমি তাহলে স্ক্রিন শেয়ার করছি, আমাকে একটু ফিডব্যাক দিতে হবে যে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আমরা আসলে শুনতে পাচ্ছি না আমার কথা শোনা যাচ্ছে না? কমবক্সটা অফ করেন হ্যালো হ্যালো, একটু পরে আমার কথা শোনা যাচ্ছে? ওয়েট এ মিনিট আসলে ওকে আচ্ছা আচ্ছা ফ্ল্যাশ কানেক্টেড আমার ফ্ল্যাশ আমার কথা শুনতে পাচ্ছো? ওই যে ওখান থেকে ডিসকানেক্ট হয়ে আছে ওখানে ডিসকানেক্ট আছে হ্যাঁ ইয়া করো সাইডে হলো বাটনটা ক্লিক করলে ব্লুটুথ অন কানেক্টিং হ্যালো, আপু আপনার কথা শোনা যাচ্ছে আমার কথা শোনা যাচ্ছে এখন? জি আপু আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা, আমি তাহলে হচ্ছে সেশন শুরু করি। আর যদি হচ্ছে মাঝখানে কখনো কোনো প্রশ্ন থাকে বা কোনো কথা শুনতে পাওয়া না যায় আমাকে একটু বলতে হবে, কারণ আমি স্ক্রিন শেয়ার করা অবস্থায় থাকলে আমি ভিডিও ফিডব্যাক পাবো না, ঠিক আছে?
আচ্ছা, ওকে। সো শুরু করি তাহলে আমার সেশন। প্রথমেই হচ্ছে আয়োজকদের ধন্যবাদ। প্রতি বছরের মতো আব্দুল জব্বার আম, যে অ্যাস্ট্রোনমির ওয়ার্কশপটা আয়োজন করার জন্য, আমি নিজে এই আয়োজন ইত্যাদির সাথে জড়িত ছিলাম যখন আমি বাংলাদেশে ছিলাম, সেই ব্যাক টু লাইক 2011, 12, 13, ব্যাক ইন দোজ ডেজ। অ্যান্ড ইটস রিয়েলি গুড টু সি যে ইট কিপস কন্টিনিউইং, এবং প্রতি বছর হচ্ছে ওয়ার্কশপের আওতা বাড়ছে, and it's getting more and more interesting. It's very, very good to see. And also, thank you for the nice introduction. সো ওরা যেভাবে বললো যে আমি লাম্মিম, আমি এখন পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কাজ করছি ওয়াটারলু সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সে। এটা হচ্ছে কানাডার ওয়াটারলু নামের একটা শহরে। আর আমার নিজের গবেষণার বিষয় হচ্ছে গ্যালাক্সি ক্লাস্টার্স অ্যান্ড ক্লাস্টার্স, এবং আমি আজকের সেশনে আইডিয়া দেওয়ার চেষ্টা করব কিছুটা, হোয়াট ডু উই মিন বাই গ্যালাক্সি ক্লাস্টার্স অ্যান্ড হোয়াট আর ক্লাস্টার্স এনিওয়ে। সো একটা কুইক আউটলাইন যে আজকের সেশনে আমরা কি কি নিয়ে কথা বলবো। সো আমি যতটুকু জানি যে এই ওয়ার্কশপে দ্যার ইজ গোনা বি অ্যানাদার সেশন অন গ্যালাক্সি অলরেডি। সো গ্যালাক্সি নিয়ে হয়তো অলরেডি কেউ একজন কথা বলেছে। সো আমি I'm just gonna give a very quick introduction to what we understand by galaxy. এবং তারপরে হচ্ছে আমরা চলে যাব যে গ্যালাক্সি ডিস্ট্রিবিউশনে, আমাদের আমাদের ইউনিভার্সে গ্যালাক্সি ডিস্ট্রিবিউশন আসলে কীরকম, এবং সেখান থেকে যে হাউ ডু উই ডিফাইন আ গ্যালাক্সি ক্লাস্টার, এই গ্যালাক্সি ডিস্ট্রিবিউশনের মধ্যে থেকে আমরা কোন জায়গাটাকে বা কিভাবে আমরা একটা গ্যালাক্সি ক্লাস্টার আইডেন্টিফাই করি। এবং ডেফিনেটলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইস যে ওয়াই আর গ্যালাক্সি ক্লাস্টার্স ইন্টারেস্টিং অ্যাট অল, যে গ্যালাক্সি ক্লাস্টার তাহলে আমরা স্টাডি করতে চাই কেন, ওয়াই আর দে ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ওয়াই আর দে ইন্টারেস্টিং ইন এনি ওয়ে। এবং তারপরে আমরা হচ্ছে গ্যালাক্সি ক্লাস্টারের ভেতরে গ্যালাক্সি এভলিউশনের যে স্পেসিফিক প্রসেসগুলি খুব ইউনিকলি হয়, সেই প্রসেসগুলির ব্যাপারে কিছুটা জানবো। অ্যান্ড অ্যাট দ্য এন্ড আমরা প্রোটোক্লাস্টার সম্পর্কে জানবো, এবং হাউ ডু উই কানেক্ট গ্যালাক্সি ক্লাস্টার্স অ্যান্ড প্রোটোক্লাস্টার, সেই জিনিসটা সম্পর্কে আমরা কিছুটা জানার চেষ্টা করব। So without further ado, let's start with this. It's funny because I start with this scale. I think it gives us a really interesting perspective, এবং it was good to see যে যা কেবল মাত্রই হচ্ছে ইউনিভার্সের স্কেল এবং রেঞ্জের ব্যাপারে যে সেশনটা সবাই করেছে, সেটাতে আই থিঙ্ক ইউ অলসো হ্যাড আ চান্স টু think about the same thing, যে আমরা এখন হচ্ছে এই যে সেশন করছি বা সবকিছু করছি, we're on the planet Earth, which is part of the solar system, এবং মানে আমাদের সূর্যের চারপাশ যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমের একটা অংশ আমাদের গ্রহ, এবং আমাদের এই সম্পূর্ণ সোলার সিস্টেম এবং আমাদের যে সূর্য, যে আমাদের তারা, সোলার সিস্টেমের এই সব কিছু কিন্তু আমাদের যে গ্যালাক্সি মিল্কি ওয়ে সেটার একটা ছোট্ট অংশ। সো আমরা যদি এরকম স্কেল আপ করতে থাকি তাহলে এভরিথিং ইজ লাইক আ লিটল ডট উইদিন আ গ্যালাক্সি। তো how do we define a galaxy? Again, as I was gonna say, it's a very quick overview. So গ্যালাক্সি বলতে আমরা যে জিনিসটাকে মিন করি সেটাকে আসলে দুই ভাবে ডিফাইন করা যায়। একটা হচ্ছে যে আমরা যদি শুধুমাত্র গ্যালাক্সিকে তার ফিজিক্যাল কম্পোনেন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করি, আর একটা হচ্ছে আমাদের গ্যালাক্সির যে কনস্টিটিউয়েন্ট মেটেরিয়ালগুলো আছে, এই দুই ভাবে করা যায়। তো ফিজিক্যাল কম্পোনেন্ট দিয়ে যদি আমরা একটা গ্যালাক্সিকে বোঝানোর চেষ্টা করি, তাহলে আমাদের ডান পাশে যে স্কেমাটিকটা আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা একটা আইডিয়া পাবো। এটা আমাদের মিল্কি ওয়ের মতো একটা গ্যালাক্সি, এটা লাইক ইটস বেসিক্যালি মেড অ্যাজ অ্যান অ্যানালগ অফ মিল্কি ওয়ে। সো মিল্কি ওয়ের মতো একটা গ্যালাক্সিকে যদি আমরা সাইড থেকে দেখতে পাই, তাহলে মিল্কি ওয়ের কনস্টিটিউয়েন্টগুলো অনেকটা এরকম দেখা যায়, যে একটা গ্যালাক্সির কেন্দ্রে থাকবে হচ্ছে একটা গ্যালাকটিক সেন্টার। সেই সেন্টারটা অনেক বেশি ডেন্স এবং অনেক ভারী হবে। সো সেই সেন্টারটাতে ইউজুয়ালি আমাদের যেই আম, কেন্দ্রের যেই সুপারমাসিভ যে ব্ল্যাক হোলটা আছে, সেই ব্ল্যাক হোলটা থাকবে, সেই তার চারপাশে একটা নিউক্লিয়ার স্টার ক্লাস্টার এটসেট্রা, এরকম মেটেরিয়ালগুলো থাকবে। তারপরে আমাদের গ্যালাক্সির কেন্দ্রের চারপাশে একটা স্ফেরয়েডালের মতো একটা শেপ থাকে, সেটাকে আমরা গ্যালাকটিক বাল্জ বলি। সেখানে একটা স্ফেরয়েডাল এরিয়া জুড়ে বেশ আম, খুব ইরেগুলার মোশনের হচ্ছে আমরা তারা দেখতে পাই। এবং তারপরে আহ, অনেক বড় একটা জায়গা জুড়ে উই সি দ্য গ্যালাকটিক ডিস্ক। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির যে ছবিতে আমরা যখন ফেস অন ভিউতে দেখি, তখন আমরা নর্মালি হচ্ছে এই আমরা যখন স্পাইরাল আর্মটা দেখি, যেমন এই পেছনের ছবিটাতে, এই গ্যালাক্সিটাকে যখন আমরা উপর থেকে দেখি, তখন আমরা সেটাকে ফেস অন ভিউ বলি।
আর এই ছবিটা এটা আমরা সাইড থেকে দেখছি একই গ্যালাক্সিটাকে, এবং এই ছবিটাকে আমরা এজ অন ভিউ বলি নর্মালি। তো এই উপর থেকে দেখলে আমরা এই যে স্পাইরাল আর্ম এটসেট্রা এই যা কিছু দেখি সেগুলি আসলে এই যে এই সরু জায়গাটার অংশ, এই আর্মটা একটা 3D স্পেসেও অনেকটা এরকম চেপে থাকে, দ্যাটস ওয়াই উই কল ইট লাইক আ ডিস্ক লাইক স্ট্রাকচার। সো এই যে ডিস্কটা, এই ডিস্কেরও দুইটা অংশ থাকে, একটা হচ্ছে থিন ডিস্ক যেটা আমাদের আমরা যদি এই অ্যাক্সিসে চিন্তা করি তাহলে সেটা খুবই সরু একটা জায়গা বরাবর থাকে, এবং ওই জায়গাটাতেই হচ্ছে গ্যালাক্সির যত গ্যাস এবং ডাস্ট রয়েছে, যেসব জায়গা থেকে তারার জন্ম হয়, সেই গ্যাস এবং ডাস্টের বেশিরভাগটাই এই থিন ডিস্কের মধ্যে থাকে, এবং এই থিন ডিস্কটা খুবই ইউনিফর্ম মোশনে হচ্ছে গ্যালাক্সির চারপাশে রোটেট করতে থাকে সেন্টারের চারপাশে। এবং তার থিন ডিস্কের থেকে আরেকটু যদি আমরা উপরে নিচে যাই তাহলে সেখানে আমার থিক ডিস্কের রেঞ্জটা রয়েছে, এবং সেখানেও আমাদের গ্যাস এবং ডাস্ট থাকে, বাট ইটস আ বিট লেস ডেন্স ইন আ ওয়ে। এবং গ্যালাক্সির এই এগুলি হচ্ছে আমার গ্যালাক্সির সেন্ট্রাল যেই স্টেলার স্ট্রাকচারগুলো, সেগুলি মোটামুটি এখানেই থাকে। কিন্তু গ্যালাক্সির চারপাশে মোটামুটি আরো একটু বেশ বড় একটা এলাকা জুড়ে দেয়ার ইজ দ্য গ্যালাকটিক হেলো। এখানে হচ্ছে যে হেলোটা লেখা হচ্ছে, এই গ্যালাকটিক হেলোটাকে আমরা মোটামুটি গ্যালাক্সির ডার্ক ম্যাটার হেলো বলতে পারি। যে যেই ডার্ক ম্যাটারের ডিস্ট্রিবিউশনের ভেতরে আমাদের গ্যালাক্সিটা তৈরি হয়েছে, সেই ডিস্ট্রিবিউশনটাকে আমরা গ্যালাক্সি হেলো বলি। এবং হেলো বলার মেইন রিজনিং হচ্ছে যে এটার স্ট্রাকচারটা ইটস মোর অর লেস স্ফেরিক্যাল লাইক আ হেলো। সো ওই কারণে আমরা এই নামকরণ করেছি। এবং গ্যালাক্সির যেই হেলো থাকে তার মধ্যে হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি ফর এক্সাম্পল যেই গ্লোবিউলার স্টার ক্লাস্টারগুলি রয়েছে, সেই ক্লাস্টারগুলি নর্মালি হেলোর মধ্যে ডিস্ট্রিবিউটেড থাকে। সো এগুলি হচ্ছে ফিজিক্যাল কনস্টিটিউয়েন্টস। এবং আমি একই সাথে মোরাললেস আমাদের স্ট্রাকচারাল কনস্টিটিউয়েন্টের কথা বলে দিয়েছি, যে আমাদের আম, উপাদান তাহলে কি কি আছে। একটা গ্যালাক্সির ভিতরে উপাদান বলতে থাকে যে মোস্টলি আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে গ্যালাক্সির যে তারাগুলো আছে, সেই সাথে গ্যালাক্সির ভিতরে গ্যাস এবং ডাস্ট থাকে, যেগুলো থেকে হচ্ছে তারার জন্ম হয়, বা একটা তারা যখন ইট গোজ সুপারনোভা অর ইট ডাইজ আউট তখন সেখান থেকে এবং এই গ্যাস এবং ডাস্টগুলো হচ্ছে গ্যালাক্সির ভেতরে বের হয়ে আসে। আম, সেই সাথে একটা গ্যালাক্সির ভিতরে ডার্ক ম্যাটার রয়েছে, সেই ডার্ক ম্যাটারটা মোস্টলি আমার হেলোর চারপাশে হচ্ছে ডিস্ট্রিবিউটেড থাকে, ভেতরেও অল্প কিছু থাকতে পারে বাট মোস্টলি অন দ্য আউটস্কার্টস। এবং সেই সাথে আমাদের গ্যালাক্সির কেন্দ্রে একটা খুবই সুপারমাসিভ ব্ল্যাক হোল রয়েছে। এবং সো দিস ইজ মোর অর লেস আমরা যখন একটা গ্যালাক্সি বুঝাই তখন আমরা এই সব কিছুকে একসাথে একটা ইউনিফর্ম একটা সিস্টেমকে বুঝাই। তো দেন অ্যান্ড হোয়াট আর দ্য ইউজুয়াল টাইপস অফ গ্যালাক্সিজ, সেটা হচ্ছে আমরা মহাবিশ্বে যত রকম গ্যালাক্সি দেখি তাদেরকে বেশ মোটা দাগে দুটো ভাগে ভাগ করা যায়, বাট দেয়ার আর মোর টু ইট। যে একটা হচ্ছে আমার স্পাইরাল গ্যালাক্সি, যেটা আমাদের মিল্কি ওয়ের মতো শেপ থাকবে। সো এখানে আমরা বাম পাশে যেটা দেখছি এটা অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, একটু আগেও এই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির ছবি আমরা দেখলাম। এবং ডান পাশে যেটা আছে এটা আর একটা টিপিক্যাল স্পাইরাল গ্যালাক্সি, এটার নাম ইফ আই রিমেম্বার কারেক্টলি ইটস দ্য আই অফ দ্য গড গ্যালাক্সি অর দ্য এনজিসি 1232। বাট এনিওয়ে, সো স্পাইরাল গ্যালাক্সিজ আর ইউজুয়ালি লাইক দিস। এছাড়া আরেকটা খুবই কমন যেই টাইপের গ্যালাক্সি রয়েছে সেগুলি হচ্ছে এলিপ্টিক্যাল গ্যালাক্সিস, simply because of how they look like. So এগুলি elliptical galaxy, usually they are like a spheroid or a ellipsoid in 3D। এবং এগুলির স্ট্রাকচার হচ্ছে আমার স্পাইরাল গ্যালাক্সির থেকে অনেকটাই বোরিং, বিকজ এখানে স্পাইরাল গ্যালাক্সির মতো যে আমাদের যে স্পাইরাল আর্ম রয়েছে অ্যান্ড দিস ক্যান বাল্জ এটসেট্রা এত কিছু দেখা যায় না। ইটস মোস্টলি লাইক একটা গ্যালাক্সির সেন্টারে যে খুব খুব ব্রাইট যে বাল্জটা থাকে, এই বাল্জটাই যদি হচ্ছে মোরাললেস জাস্ট কন্টিনিউ করতে থাকে অ্যান্ড ইট স্মুথস আউট ইনটু দ্য ইউনিভার্স ইভেনচুয়ালি, তাহলে যে ধরনের একটা শেপ হবে একটা ইলেকট্রিক্যাল গ্যালাক্সি মোরালেস ওরকম দেখতে। কিন্তু ইলেকট্রিক্যাল গ্যালাক্সি সাইজে একটা স্পাইরাল গ্যালাক্সির থেকে অনেক অনেক বড় হতে পারে। যেমন এই বাম পাশে আমরা যে গ্যালাক্সিটা দেখছি এটার নাম হচ্ছে M87 গ্যালাক্সি। এই গ্যালাক্সিটার কেন্দ্রে যেই সুপারমাসিভ ব্ল্যাক হোলটা আছে সেখান থেকে কিন্তু এই যে আমরা একটা জেট বেরিয়ে আসতে দেখছি এখানে। এবং এই কেন্দ্রের সুপারমাসিভ ব্ল্যাক হোলের ছবিটা এখন থেকে কয়েক বছর আগে, আই ফরগেট ওয়েন, মেবি ব্যাক ইন 2019, ইভেন্ট হরাইজন টেলিস্কোপ দিয়ে যে একটা ব্ল্যাক হোলের শ্যাডোর প্রথম ছবি তোলা হয়েছিল, সেটা কিন্তু M87 এর সেন্টারের ছবি ছিল। এবং এই গ্যালাক্সিটার ভর আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির ভরের প্রায় 1000 গুণ বেশি। ইটস রিয়েলি রিয়েলি মাসিভ। সো elliptical galaxies can grow really big, but we'll come to that in a bit as well. তো এই দু ধরনের গ্যালাক্সি ছাড়াও ইউনিভার্সে অনেক অনেক ইন্টারেস্টিং টাইপের গ্যালাক্সি আছে, কারণ গ্যালাক্সিরা
these are not like stale system, these are very active systems. গ্যালাক্সির ভিতরে যেহেতু অনেক ধরনের এলিমেন্ট রয়েছে, গ্যালাক্সির এলিমেন্টগুলো তাদের নিজেদের মধ্যে ইন্টারাক্ট করে এবং একটা গ্যালাক্সি আরেকটা গ্যালাক্সির সাথে ইন্টারাক্ট করতে পারে, and in all this process they evolve, they change, and they take all these interesting shapes. For example, এখানে একটা এলিপ্টিক্যাল গ্যালাক্সির কাছে একটা স্পাইরাল গ্যালাক্সি আসছিল, এবং এলিপ্টিক্যাল গ্যালাক্সির যেই ভরটা আছে সেই ভরের গ্র্যাভিটেশনাল পুলের কারণে এই গ্যালাক্সিটার মেটেরিয়ালগুলো এটা অনেকটা একটা ঝর্ণার মতো ছড়িয়ে গিয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্টেনা গ্যালাক্সি, দিস ইজ অলসো ওয়ার টু গ্যালাক্সিজ আর ইন্টারাক্টিং, এবং এই দুটো মার্চ করার কারণে দুটো গ্যালাক্সি মিলে একটা হচ্ছে ইন্টারেস্টিং শেপ হচ্ছে। সো there are all these types of galaxies, এবং আমাদের এক্সট্রা গ্যালাকটিক অ্যাস্ট্রোনমির যে মেইন থিম বলবো, যে মেইন the main question that we try to understand in extragalactic astronomy is যে আমরা ইউনিভার্সের যে গ্যালাক্সি ডাইভার্সিটি দেখি, how come we got all these types of galaxies, এই গ্যালাক্সিগুলো কোথা থেকে আসলো, কি ধরনের ইন্টারাকশন থেকে এই ধরনের গ্যালাক্সির জন্ম হতে পারে, কোন ধরনের ফিজিক্যাল প্রসেস চলতে থাকলে এই ধরনের একটা শেপ বা এই ধরনের একটা মেটেরিয়াল আমরা একটা গ্যালাক্সির মধ্যে পেতে পারি। So this is all good and fun, but now we come to our say core part of the discussions in a way, যে গ্যালাক্সি ডিস্ট্রিবিউশন আমাদের ইউনিভার্সে কিভাবে আছে। তো সেটার জন্য আমরা এই পার্টিকুলার ছবিটার দিকে একটু তাকাই। এই ছবিটা হচ্ছে 2DF গ্যালাক্সি রেডশিফট সার্ভে থেকে পাওয়া একটা ছবি, এবং এই ছবিটাতে এভরি সিঙ্গল ব্লু লিটল ডট ইজ আ গ্যালাক্সি ইটসেলফ। এবং সো এখানে যত এই যে ডিস্ট্রিবিউশনগুলি আমরা দেখতে পাচ্ছি এইগুলি হচ্ছে ইউনিভার্সাল গ্যালাক্সি ডিস্ট্রিবিউশনের একটা ছবি বলা যেতে পারে। সো এখানে এই যে স্ট্রাকচারটার যে ক্রসটা আছে সেই ক্রসের একদম যে সেন্টারটা সেখানে হচ্ছে আমরা আছি, বিকজ আমরা এখান থেকে ইউনিভার্সের দুটো দিকে তাকিয়ে এই গ্যালাক্সিগুলির পজিশনের হচ্ছে একটা ম্যাপ তৈরি করার চেষ্টা করেছি। সো দিস ডট in the cross section হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি লেটস সে, এবং বাকি সব কিছু হচ্ছে গ্যালাক্সি। এবং এই এক্সিসে যদি আমি তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে এটা একটা হচ্ছে আমাদের কাছে আছে, এবং এখান থেকে যতই আমরা দূরে যাব এইদিকে বা এইদিকে বরাবর, এদিকে হচ্ছে আমাদের হায়ার রেডশিফট, উইচ বেসিক্যালি মিনস আমাদের থেকে ওই গ্যালাক্সিটা কত দূরে আছে সেটা। সো এই গ্যালাক্সিগুলো আমাদের কাছে আছে, এই গ্যালাক্সিগুলো আমাদের থেকে দূরে আছে। Now, if we look into the distribution of galaxies here, আমরা দেখতে পাই যে প্রথম ভাবে তাকালে অনেকটা মনে হবে যে হ্যাঁ এগুলি জাস্ট র্যান্ডম ডিস্ট্রিবিউশন অফ পয়েন্টস, বাট ইফ উই লুক ক্লোজলি তাহলে কিন্তু আমরা একটা সামওয়াট একটা প্যাটার্ন দেখতে পাই, যে প্যাটার্নটাকে আমরা কসমিক ওয়েব স্ট্রাকচারও বলে থাকি। সেই স্ট্রাকচারটা কিরকম, যে এখানে অনেকটা দেখতে এই 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 ডিস্ট্রিবিউশনটা একটা একটা নেটের মতো, অনেকটা কি বলবো, অনেকটা মাকড়সার জালের মতো, অথবা হোয়াট আই ফিল মোর লাইক যে ইন 3D স্ট্রাকচার ইট লুকস আ বিট লাইক আ স্পঞ্জ। একটা স্পঞ্জের ভিতরে যেরকম হচ্ছে আমাদের ফাঁকা জায়গা থাকে, এবং ফাঁকা জায়গাগুলো হচ্ছে কানেক্টেড থাকে ফিলামেন্ট দিয়ে, এবং সেগুলির জাংশন থাকে, এই স্ট্রাকচারটা অনেকটা ওইরকম। সো এই কসমিক ওয়েভ স্ট্রাকচারে যদি আমরা তাকাই আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ অনেক কিছু কিছু জায়গা আছে যেখানে মনে হচ্ছে যে এখানে গ্যালাক্সির ঘনত্ব খুবই কম, বা বেশ বড় জায়গা জুড়ে আসলে তেমন কোনো গ্যালাক্সি নেই। এই ফাঁকা জায়গাগুলোকে আমরা বলি কসমিক ভয়েডস, এবং এই ফাঁকা জায়গাগুলোর চারপাশে আমরা যেই অনেকটা স্ট্রিং লাইক স্ট্রাকচার, অনেকটা লাইনের মতো হচ্ছে ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছি গ্যালাক্সির, এগুলোকে আমরা বলি কসমিক ফিলামেন্ট, কারণ এগুলো ফিলামেন্ট অর স্ট্রিং লাইক স্ট্রাকচারে আছে, ইন আ ভেরি সিম্পল নোমেনক্লেচার আই উড সে। এবং এই কয়েকটা ফিলামেন্ট যেই জায়গাটাতে যুক্ত হচ্ছে সেই জাংশনের পয়েন্টগুলোতে আমরা দেখি যে সেখানে খুবই অল্প জায়গাতে দেয়ার ইজ আ লট অফ গ্যালাক্সিস ইন আ রিয়েলি স্মল ভলিউম ইন দ্য ইউনিভার্স। তো এই জাংশনগুলোকে আমরা এই কসমিক ওয়েবের টার্মে হচ্ছে আমরা বলি এটা কসমিক নোডস, দে আর দ্য নোডস ইন দ্য কসমিক ওয়েব। এবং এই জায়গাগুলোতে আসলে যেহেতু খুব কম ভলিউমে দেয়ার ইজ আ লট অফ there are many many galaxies, so এখানে hundreds to thousands of galaxies থাকতে পারে। এই জায়গাগুলোকেই আমরা পার্টিকুলারলি গ্যালাক্সি ক্লাস্টার বলে আইডেন্টিফাই করি। অ্যান্ড যেমন এখানে ডান পাশে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হারকিউলিস গ্যালাক্সি ক্লাস্টার। সো এখানে এই যে গ্যালাক্সিগুলো আছে এটা এটা এটা, অল অফ দিস গ্যালাক্সিজ আর পার্ট অফ দিস থিংস। সো এখানে আমরা যদি ইউনিভার্সের ভলিউম স্পেসের হিসেবে চিন্তা করি, দিস ইজ আ রিয়েলি স্মল স্পেস, এবং এখানে আমরা অনেক বেশি সংখ্যক গ্যালাক্সি দেখছি। নাও
আমরা যদি আরো কিছু স্ট্রাকচারের কথা চিন্তা করি যে গ্যালাক্সি ক্লাস্টারের বৈশিষ্ট্যগুলো কি কি, সো স্টার্টিং আউট, গ্যালাক্সি ক্লাস্টার হচ্ছে আমাদের ইউনিভার্সের লার্জেস্ট বাউন্ড গ্র্যাভিটেশনাল স্ট্রাকচার। কারণ গ্যালাক্সি ক্লাস্টারের থেকে বড় স্ট্রাকচার আমাদের ইউনিভার্সের রয়েছে। যেমন কিছুক্ষণ আগে যেই সেশনটা হলো সেখানে হচ্ছে আমাদের ইউনিভার্সের লার্জেস্ট অবজেক্ট হচ্ছে যে অবজারভেবল ইউনিভার্স, অফকোর্স। বাট অবজারভেবল ইউনিভার্স গ্র্যাভিটেশনালি বাউন্ড না। অবজারভেবল ইউনিভার্স হচ্ছে কনস্ট্যান্টলি এক্সপ্যান্ড করছে, তাই না? সো একটা জিনিস যখন এক্সপ্যান্ড করে তখন ইউ ডোন্ট নো ইফ ইট ইজ গানা কাম ব্যাক অর নট। সো সেটা হচ্ছে অ্যাজ আ হোল দে আর নট গ্র্যাভিটেশনালি বাউন্ড, বাট আমাদের অবজারভেবল ইউনিভার্সে দেয়ার আর গ্র্যাভিটেশনালি বাউন্ড স্ট্রাকচারস উইদিন ইট। যেমন আর্থ একটা গ্র্যাভিটেশনালি বাউন্ড স্ট্রাকচার। আর্থের কোনো কিছুই হচ্ছে র্যান্ডমলি আর্থের বাইরে চলে যাবে না, আমরা পৃথিবীর বাইরে চলে যাচ্ছি না, কারণ আমরা গ্র্যাভিটেশনালি আর্থে বাউন্ড আছি। সো এই ধরনের যে স্ট্রাকচার বা সিস্টেমগুলো আছে, এই সিস্টেমের মধ্যে গ্যালাক্সি ক্লাস্টার হচ্ছে লার্জেস্ট। এর থেকে যত বড় স্ট্রাকচার আমরা ইউনিভার্সে দেখি, যেমন গ্যালাক্সি সুপার ক্লাস্টার্স অ্যান্ড সাচ, ওইগুলি গ্র্যাভিটেশনালি বাউন্ড না, এবং ইভেনচুয়ালি দে উইল go apart from each other. But galaxy clusters will hold their shape. And that's why galaxy clusters are really interesting at the point যেটা হচ্ছে আমাদের গ্রাভিটির এজ কেস সিনারিও। সো আমরা যদি ফিজিক্স, ইন টার্মস অফ ফিজিক্স, আমরা যদি গ্রাভিটির স্ট্রেংথ বা গ্রাভিটির রেঞ্জ এবং এই সব কিছু নিয়ে জানতে চাই, এবং গ্রাভিটির সীমা কোথায় সেটা নিয়ে স্টাডি করতে চাই, দেন গ্যালাক্সি ক্লাস্টার্স আর দ্য বেস্ট কেস সিনারিওস টু স্টাডি দ্যাম। এবং একটু আগেই যেটা বললাম যে গ্যালাক্সি ক্লাস্টারের মধ্যে 100 থেকে মানে কয়েকশো থেকে কয়েক হাজার, ইভেন 10,000 অফ গ্যালাক্সিস থাকতে পারে। যেমন ডান পাশে আমরা যে ছবিটা দেখছি, এটা হচ্ছে কোমা গ্যালাক্সি ক্লাস্টার একটা ছবি, এবং কোমা ক্লাস্টার হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি সবচেয়ে কাছের রিচ গ্যালাক্সি ক্লাস্টার। এবং কোমা ক্লাস্টারে আই থিঙ্ক উই অলরেডি হ্যাভ অ্যাবাউট 10,000 ক্লাস্টার মেম্বার। সো এই যে বড় ইলেকট্রিক্যাল গ্যালাক্সিগুলো দেখছি, এগুলো যেমন ক্লাস্টারের মেম্বার, তার চারপাশে আমরা যে ছোট ছোট অসংখ্য গ্যালাক্সি দেখছি, এগুলো এই ক্লাস্টারের মেম্বার। এবং আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সাইজের কথা যদি বলি, আমাদের মিল্কি ওয়ে ইজ মোর লাইক দিস লিটল গ্যালাক্সি হিয়ার, সো দিস গ্যালাক্সিজ আর জায়ান্টস। এবং গ্যালাক্সি ক্লাস্টার্স আর বেসিক্যালি দ্য অনলি প্লেস ওয়ার উই ক্যান সি দিস কাইন্ড অফ লার্জ ইলেকট্রিক্যাল গ্যালাক্সিস। তো আমরা যদি এদের ভরের হিসেবে হচ্ছে এই গ্যালাক্সি ক্লাস্টারের কথা হিসেব করি, তাহলে আমরা দেখি যে এদের যেই আম, ভর হচ্ছে প্রায় 10⁻14 to 15 সোলার মাস স্কেলস আমাদের একটা গ্যালাক্সি ক্লাস্টারের ভর। তো সেখানে যদি আমরা আমাদের মিল্কি ওয়ের ভরের কথা চিন্তা করি, মিল্কি ওয়ের ভর হচ্ছে অনলি অ্যাবাউট 10⁻12, এবং 10⁻12 মাস হচ্ছে আমাদের মিল্কি ওয়ের যত তারা আছে সেই সাথে হচ্ছে আমাদের যে ডার্ক ম্যাটার আছে, সেই সব কিছু মিলে মিল্কি ওয়ের টোটাল ভর হচ্ছে আমাদের সেরকম। সো একটা মিল্কি ওয়ের গ্যালাক্সির সাথে তুলনা করলে এর অ্যাটলিস্ট অ্যারাউন্ড আ ফিউ হান্ড্রেড টু আ ফিউ থাউজেন্ড মিল্কি ওয়ের ইকুইভ্যালেন্ট ভর হচ্ছে একটা গ্যালাক্সি ক্লাস্টারে থাকে। আর সাইজের কথা যদি আমরা চিন্তা করি, টিপিক্যাল সাইজ হচ্ছে সেভারাল মেগা পারসেক্স। আই এম নট শিওর যে এখানে এই সেশনে কি পারসেক স্কেল নিয়ে আলোচনা করা হয়েছে, যে আমরা পারসেক বলতে কি বুঝি। যে এক পারসেক ইজ ইউজুয়ালি একটা প্যারালাক্স পার সেকেন্ডে ইয়াতে হিসেব করা হয়, বাট এক পারসেক মোটামুটি আমি যদি নোন হিসাবে বলি যে 3.26 লাইট ইয়ার্স 1 পারসেক। কিন্তু পারসেক স্কেলও আমাদের সৌরজগতের ভিতরে তারার মধ্যকার দূরত্ব বলার জন্য পারসেক স্কেল ইজ ভেরি গুড। বাট ইভেন দেন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি কিন্তু অলরেডি, আমরা গ্যালাক্সির ফুল সাইজের রেঞ্জ যদি বলি, সেটা অলরেডি 30,000 পারসেক বা 30 কিলো পারসেক রেঞ্জে চলে যায়, বিকজ দ্য গ্যালাক্সি ইজ রিয়েলি বিগ। সো সেই তুলনায় একটা গ্যালাক্সি ক্লাস্টারের রেঞ্জ ইউজুয়ালি মেগা পারসেকে যায়, 10⁶ পারসেক। সো ইভেন কিলো পারসেক ডাজেন্ট ওয়ার্ক হিয়ার। এবং ইভেন একটা গ্যালাক্সির তুলনায়ও একটা গ্যালাক্সি ক্লাস্টারে ডার্ক ম্যাটারের পরিমাণটা অনেক বেশি থাকে। সো আমি যদি টোটাল ওভারঅল ভরের কথা বলি, যে একটা ক্লাস্টারের কতটুকু ভর রয়েছে, তার অলমোস্ট 80% ভর হচ্ছে নর্মালি ডার্ক ম্যাটারের মধ্যে থাকে। So there are some more stuff, more details about galaxy clusters, এবং তার মধ্যে যেটা আসে যে গ্যালাক্সি ক্লাস্টারে যেটা আমি বলছিলাম যে অনেক ছোট জায়গাতে এখানে অনেক বেশি সংখ্যক গ্যালাক্সি থাকে। এই কারণে এই গ্যালাক্সিগুলো তাদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করার অনেক ধরনের সুযোগ পায়, এবং যেই চান্সটা একটা গ্যালাক্সি যদি ইউনিভার্সে র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড থাকে, সেই চান্সটা সে পায় না। সো অ্যান্ড গ্যালাক্সি ক্লাস্টার্স, there are many more unique
interactions and evolutionary processes that a galaxy goes through. সো এই কারণে একটা গ্যালাক্সি ক্লাস্টারের আমি যদি গ্যালাক্সির প্রপার্টিগুলোর দিকে তাকাই এবং ইউনিভার্সের একটা র্যান্ডম লোকেশনে যেখানে কোনো গ্যালাক্সি ক্লাস্টার নেই সেখানকার গ্যালাক্সির প্রপার্টিগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে এই গ্যালাক্সিগুলোর বৈশিষ্ট্য অনেক অনেক আলাদা। এই গ্যালাক্সিগুলোর বৈশিষ্ট্য একসাথে মেলে না। ফর এক্সাম্পল আমরা এই যে গ্যালাক্সির কেন্দ্রে ফর এক্সাম্পল এখানেও যে বলছিলাম যে এই যে জায়ান্ট যে ইলেকট্রিক্যাল গ্যালাক্সিগুলো আছে এগুলোকে নর্মালি আমরা হচ্ছে ব্রাইটেস্ট ক্লাস্টার গ্যালাক্সি বলে আম, নামকরণ করি। দিজ আর নট টিপিক্যাল ইলেকট্রিক্যাল গ্যালাক্সিস, কারণ এগুলি সাইজে এতই বড় হয় এবং এদের লুমিনসিটি এত ব্রাইট হয় এবং এত বড় হয় সাইজে এবং এদের স্টার ফরমেশনের হিস্ট্রিটাও এত বেশি ডিস্টিংক্ট যেগুলি আসলে অন্য কোনো টাইপের গ্যালাক্সির সাথে এদের টাইপকে তুলনা করলে আম, মেলে না। সো এই গ্যালাক্সিগুলো নর্মালি হচ্ছে আমাদের একটা গ্যালাক্সি ক্লাস্টারের কেন্দ্রের এরিয়াতেই পাওয়া যায়, কারণ ইউনিভার্সের অন্য কোনো জায়গায় এত ভারী একটা গ্যালাক্সি তৈরি করা সম্ভব না। এই সাথে আমরা যদি গ্যালাক্সির প্রপার্টির কথা যেটা বলছিলাম যে আমরা যদি একটা রিচ গ্যালাক্সি ক্লাস্টারের কথা চিন্তা করি সেখানে এলিপ্টিক্যাল এবং S0 টাইপের গ্যালাক্সি মানে লেন্টিকুলার টাইপ অফ গ্যালাক্সিস হচ্ছে অনেক বেশি থাকে কম্পেয়ার টু এনিওয়ার এলস ইন দ্য ইউনিভার্স। এবং আমরা যদি গ্যালাক্সির কালারের দিকে তাকাই যে নর্মালি হচ্ছে একটা গ্যালাক্সি ক্লাস্টারে রেড গ্যালাক্সির পরিমাণটা বেশি থাকে কম্পেয়ার টু ব্লু গ্যালাক্সিস, উইচ বেসিক্যালি মিনস যে একটা গ্যালাক্সি ক্লাস্টারে যেই গ্যালাক্সিগুলো থাকে এদের স্টার ফরমেশনের রেট খুবই কম থাকে। সো এই গ্যালাক্সিগুলো মোস্টলি রেড অ্যান্ড ডেড গ্যালাক্সিস কম্পেয়ার টু এনিওয়ার এলস ইন দ্য ইউনিভার্স। সো দ্যাট অলসো গিভস আস দ্য কোয়েশ্চেন যে একটা গ্যালাক্সি ক্লাস্টারের ভেতরে যদি ডেড গ্যালাক্সির সংখ্যা বেশি থাকে মানে যে গ্যালাক্সিতে তারার জন্ম হচ্ছে না, দেন হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য গ্যালাক্সিস clusters that are killing these galaxy star formations. So আমি সেটা নিয়ে একটু পরেই বলছি। সো now coming to the point of যে তাহলে why should we study galaxy cluster? তো আমি অলরেডি কিছুটা হিন্ট দিয়ে ফেলেছি in a way যে these are the largest gravitational bound structures and therefore interesting and there's a lot of cool galaxy interactions happening in clusters, right? But even আমরা যদি কসমোলজিক্যাল সেন্সে বলে থাকি যে কসমোলজির দিক থেকে আসলে why are galaxy cluster interesting, there is also very strong reason for that. সো আমরা যদি ইউনিভার্সের যে বিবর্তনটা হয়েছে ইউনিভার্সের জন্ম এবং বিবর্তনকে যদি আমরা একটু কুইকলি চিন্তা করি যে ইউনিভার্সের শুরু হয়েছিল উইথ দ্য বিগ ব্যাং অ্যাবাউট 15 বিলিয়ন ইয়ার্স এগো এবং তারপরে ইউনিভার্সের জন্মের শুরুতে ইউনিভার্স ওয়াজ রিয়েলি ইট ওয়াজ ভেরি হট অ্যান্ড এভরিথিং ওয়াজ আয়োনাইজড অ্যান্ড ইন কাইন্ড অফ প্লাজমা স্টেট। তারপরে হচ্ছে ইউনিভার্স এক্সপ্যান্ড করা শুরু করলো এবং ঠান্ডা হওয়া শুরু করলো এবং আস্তে আস্তে হচ্ছে আমরা সেখান থেকে অ্যাটম এবং মলিকিউলস তৈরি করতে পারলাম। অ্যাট সাম পয়েন্ট আমাদের হচ্ছে ডার্ক ম্যাটার হচ্ছে আম, ঠান্ডা হতে আহ, শুরু করে এবং ডার্ক ম্যাটার হচ্ছে আমাদের ইউনিভার্সের মধ্যে ক্লাম্পিভাবে ডিস্ট্রিবিউটেড হতে শুরু করে। অ্যান্ড আফটার দ্যাট যখন আমাদের প্রথম হাইড্রোজেন হিলিয়াম এই গ্যাসগুলো তৈরি হয় দেন আমাদের যে ডার্ক ম্যাটারের ডিস্ট্রিবিউশন ছিল সেই ডার্ক ম্যাটারের ভেতরে হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসগুলো জড়ো হতে থাকে বিকজ অফ গ্র্যাভিটি। অ্যান্ড ইভেনচুয়ালি এই হাইড্রোজেন গ্যাস যখন অনেক ঠান্ডা হতে থাকে ঠান্ডা হতে 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 অ্যাবাউট আমাদের বিগ ব্যাং এর প্রায় 400 মিলিয়ন বছর পরে প্রথম তারা এবং গ্যালাক্সির জন্ম হয় ওই ঠান্ডা ঘনীভূত হাইড্রোজেন গ্যাসের গ্র্যাভিটেশনাল কোল্যাপসের মধ্য দিয়ে। তো তখন আমাদের প্রথম গ্যালাক্সিগুলো তৈরি হচ্ছে এবং তারপরে ইভেনচুয়ালি আমাদের ইউনিভার্সে আস্তে আস্তে ছোট থেকে বড় এবং লার্জার স্ট্রাকচার তৈরি হয়। তো আমরা ইউনিভার্সের স্ট্রাকচার ফরমেশনের এই যে প্রসেসটা এটাকে আমরা বলি হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ফরমেশন সিনারিও, যে ইউনিভার্সের ছোট স্ট্রাকচারগুলি প্রথম তৈরি হয়েছে যেমন স্টার বা স্টার ক্লাস্টার বা ডোয়ার্ফ গ্যালাক্সিস এটসেট্রা। এবং তারপরে সময়ের সাথে সাথে যখন বেশি পরিমাণ ম্যাটার অ্যাকিমুলেট করা পসিবল হয়েছে তখন আমরা আস্তে আস্তে বড় লার্জার সাইজের গ্যালাক্সি গ্রুপস এবং ইভেনচুয়ালি গ্যালাক্সি ক্লাস্টার টাইপের স্ট্রাকচারগুলো তৈরি করেছি। তার মানে ইন দ্য হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ফরমেশন সিনারিও গ্যালাক্সি ক্লাস্টার্স আর দ্য লেটেস্ট ফর্ম স্ট্রাকচার্স ইন দ্য ইউনিভার্স। সো ইউনিভার্সে যে স্ট্রাকচারগুলো ফর্ম হয়েছে তার মধ্যে ক্লাস্টারগুলো সবচেয়ে শেষে তৈরি হয়েছে। তো why is it interesting in terms of cosmology?
বিকজ আমরা যদি কসমোলজির স্টাডির কথা চিন্তা করি, আমরা কসমোলজিতে বোঝার চেষ্টা করি যে হাউ ডিড দ্য ইউনিভার্স ফর্ম অ্যান্ড ইভলভ অ্যাজ আ হোল, এবং সেখানে আমরা বোঝার চেষ্টা করি যে ইউনিভার্সের জন্ম থেকে এখন পর্যন্ত ইন ডিফারেন্ট এপক্স লাইক থ্রু ডিফারেন্ট টাইম আমাদের ম্যাটার এবং এনার্জির ডেন্সিটি আসলে কীরকম ছিল, এবং সেই জিনিসটাকে আমরা খুবই অল্প সংখ্যক কিছু প্যারামিটার দিয়ে বোঝার চেষ্টা করি। তার মধ্যে একটা প্যারামিটার হচ্ছে আমাদের এই যে ওমেগা ম্যাটার প্যারামিটার, সেটা হচ্ছে আমাদের ম্যাটার ডেন্সিটি, রিলেটিভ ম্যাটার ডেন্সিটি আই উড সে, এবং ওমেগা ল্যামডা হচ্ছে আমাদের ডার্ক এনার্জির ডেন্সিটি। সো তার মানে ফর এক্সাম্পল আমরা এখন যে ইউনিভার্সেতে আছি, আমরা অবজারভেশন থেকে যে ইউনিভার্সের আইডিয়াটা পাই, সেখানে আমাদের ইউনিভার্সের ডিস্ট্রিবিউশন অনেকটা এরকম যে আমাদের ম্যাটার ডেন্সিটি হচ্ছে অ্যারাউন্ড সে 0.3, অ্যান্ড আমাদের ওমেগা ল্যামডা বা আমাদের ডার্ক এনার্জির ডেন্সিটি ইজ অ্যারাউন্ড 0.7, এবং এই ম্যাটারের মধ্যে ডার্ক ম্যাটারের কন্টেন্টও রয়েছে। সো আমাদের ইউনিভার্সে যদি আম, আম, মানে গ্যালাক্সি ক্লাস্টারের কথা যেটা বলছিলাম, যে আমাদের হায়ারার্কিক্যাল ফরমেশন সিনারিওতে হচ্ছে ক্লাস্টারগুলো ইউনিভার্সের এভলিউশনের, ইউনিভার্সের স্ট্রাকচার ফরমেশনের সবচেয়ে শেষের দিকে তৈরি হয়। সেই ক্ষেত্রে ইউনিভার্সের ম্যাটারের ডেন্সিটিটা কীরকম, সেটা হচ্ছে আমাদেরকে ইট উইল ডিফাইন যে ইউনিভার্সের ডিফারেন্ট টাইমে আসলে কখন গ্যালাক্সি ক্লাস্টারগুলো তৈরি হওয়া শুরু করেছে এবং কখন গ্যালাক্সি ক্লাস্টারগুলো তৈরি হওয়া রেটটা কমে গিয়েছে। সো ইন আ ম্যাটার ডোমিনেটেড ইউনিভার্স, যেমন আমরা যদি এই রেড কার্ভটার দিকে তাকাই এই ছবিটাতে, তো ছবিটাতে আমি যদি এক্স অ্যাক্সিসের দিকে তাকাই, এটা হচ্ছে রেড শিফট, তার মানে রেড শিফট 0 হচ্ছে এখনকার সময়, রেড শিফট 1 হচ্ছে হাফ অফ দ্য এজ অফ দ্য ইউনিভার্স, সো দিস ইজ অ্যারাউন্ড 6 বিলিয়ন ইয়ার্স ago, এবং রেড শিফট 2, 3 এটসেট্রা ইজ জাস্ট ওল্ডার টাইমস। আর আমরা ওয়াই অ্যাক্সিস যেটা দেখছি, এটা হচ্ছে আমার অ্যাট এনি স্পেসিফিক রেড শিফট আমরা কত সংখ্যক গ্যালাক্সি ক্লাস্টার ফরমেশন হচ্ছে এক্সপেক্ট করতে পারি, সেই সংখ্যাটা। সো আমরা যদি রেড এই ইয়াটার দিকে তাকাই, দেখি এটা হচ্ছে আমাদের কমপ্লিটলি ম্যাটার ডোমিনেটেড ইউনিভার্স, যেখানে আমার ডার্ক এনার্জির ঘনত্ব হচ্ছে 0, সো এখানে ডার্ক এনার্জি একদমই নেই, এখানে শুধুমাত্র ডার্ক ডার্ক ম্যাটার এবং ব্যারিয়নিক ম্যাটার রয়েছে। সো এরকম একটা ইউনিভার্সে গ্যালাক্সি ক্লাস্টার তৈরি হয় অনেক পরে এসে। শুধুমাত্র ইউনিভার্সে অ্যারাউন্ড রেডশিফট 1-এর দিকে এসে গ্যালাক্সি ক্লাস্টার তৈরি হওয়া শুরু হয়েছে, এবং ইভেনচুয়ালি ইট ডাইড ডাউন। আবার যদি আমরা এমন একটা ইউনিভার্স চিন্তা করি যেখানে ডার্ক এনার্জি, ফর এক্সাম্পল অ্যাগেন ডার্ক এনার্জি নেই কিন্তু আমার ডার্ক ম্যাটারের পরিমাণ অনেক কম, সে 0.3, সেই ক্ষেত্রে আমার ইউনিভার্সে গ্যালাক্সি ক্লাস্টার তৈরি হওয়া শুরু হয় আরো অনেক আগে থেকে, সে অ্যারাউন্ড রেডশিফট 3 অর হোয়াট এভার, অ্যান্ড দেন এটার সংখ্যা বাড়ে। তার মানে হচ্ছে আমি যদি এখন থেকে ডিফারেন্ট রেড শিফটে গ্যালাক্সি ক্লাস্টারের, অন্য কিছু না, আমি শুধু গ্যালাক্সি ক্লাস্টার আইডেন্টিফাই করব এবং নাম্বারগুলি হিসাব করবো যে আমি কত সংখ্যক গ্যালাক্সি ক্লাস্টার খুঁজে পাচ্ছি, শুধুমাত্র সেখান থেকে যদি আমি এরকম একটা প্লট তৈরি করি, সেটাই আমাদেরকে অলরেডি বলে দেবে যে আমাদের ইউনিভার্সে এই ডিফারেন্ট এপোকে আমাদের ম্যাটারের ডেন্সিটি ডিস্ট্রিবিউশনটা কীরকম ছিল। সো দিস ইজ I'm just giving a little idea. There's a lot that goes into it. Current galaxy cluster identification is not very easy, এবং etc. But for example, just একটা জিনিস বলে রাখতে পারি যে আমরা অলরেডি দেখি যে ইউনিভার্সে রেডশিফট 1-এর থেকে বেশি রেডশিফটে, সো রেডশিফট বিটুইন 1 and 2, আমরা অলরেডি সেখানে বেশ ভালো সংখ্যক গ্যালাক্সি ক্লাস্টার দেখতে পাই। সো দ্যাট অলরেডি রুলস আউট দ্য আইডিয়া যে আমাদের ইউনিভার্সে ডার্ক এনার্জিটা নেই। সো এভাবে আমরা হচ্ছে থিওরি থেকে এই ধরনের প্রেডিকশন পাই, এবং অবজারভেশন থেকে আমরা এই প্রেডিকশনগুলোকে ভেরিফাই করতে পারি। সো আমরা যে ইউনিভার্সে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জির যেই পরিমাণটা, এটা যে 0.3 এবং 0.7-এর কাছাকাছি বলে জানি এখন, এগুলি আসলে অবজারভেশন থেকে পাওয়া উপাত্ত থেকেই আমরা এই সংখ্যাগুলো পেয়েছি। Anyway, coming back to the other point of why galaxy clusters are interesting, সেটা হচ্ছে আমাদের গ্যালাক্সি এভলিউশনের প্রেক্ষিতে। সো আমি অলরেডি বলেছি যে যেহেতু আমাদের গ্যালাক্সি ক্লাস্টারে খুব অল্প জায়গায় অনেক বেশি পরিমাণে গ্যালাক্সি থাকে, এই কারণে তারা বিভিন্নভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারে, যেটা হচ্ছে আসলে তারা অন্য কোনো জায়গায় পারে না, অ্যান্ড দেয়ারফর দে গিভ রাইজ টু মেনি ইউনিক টাইপ অফ গ্যালাক্সিস। সো ফ্রম দ্য পয়েন্ট অফ গ্যালাক্সি এভলিউশন আমরা বুঝতে চেষ্টা করি যে আসলে এই বিভিন্ন ধরনের ইউনিক গ্যালাক্সিগুলো আসলে কিভাবে তৈরি হয়েছে। এবং একই সাথে আরও একটা জিনিস বলেছি যে গ্যালাক্সি ক্লাস্টারের ভিতরে আমরা দেখি যে ইউনিভার্সের অন্যান্য জায়গার তুলনায় গ্যালাক্সি ক্লাস্টারের ভিতরে ডেড গ্যালাক্সির সংখ্যা বেশি, মানে যেই গ্যালাক্সিগুলোতে স্টার ফর্মেশন বন্ধ হয়ে গিয়েছে। সো হোয়াট আর দিস স্পেসিফিক প্রসেসেস দ্যাট ক্যান অনলি হ্যাপেন ইন ক্লাস্টার্স টু স্টপ দ্য স্টার ফর্মেশন, সেটাও আমরা হচ্ছে এখানে
গ্যালাক্সি এভলিউশনের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি গ্যালাক্সি এভলিউশনের স্টাডিতে। সো নাও আমরা হচ্ছে দেখবো যে হোয়াট আর সাম অফ দিস প্রসেসেস দ্যাট অ্যাকচুয়ালি স্টপ দ্য স্টার ফরমেশন। তো তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে মেজর মার্জার। সেটা হচ্ছে মেজর মার্জার সিনারিও অফ গ্যালাক্সিস। তো গ্যালাক্সি হচ্ছে ইউনিভার্সের সব জায়গাতেই মার্জ করতে পারে, বাট গ্যালাক্সি ক্লাস্টারে ইউজুয়ালি আমাদের গ্যালাক্সির মার্জিং রেটটা অনেক বেশি থাকে। সো যখন এই মার্জিং প্রসেসটা হয় আমরা তো অনলি তখনই এটাকে একটা মেজর মার্জার বলবো যখন দুটো গ্যালাক্সি ইন্টারাক্ট করছে বা মার্জ করছে, এদের ভরের পরিমাণটা বেশ কাছাকাছি হবে। সো ভর বা আকার, সো সাইজ অর মাস উড বি কম্পারেবল। এদের মাস রেশিও হবে আইদার 1:1 অথবা down to 1:3। এর চেয়ে নর্মালি যদি রেশিওটা বেশি হয় তাহলে আমরা সেটাকে মেজর মার্জার বলি না। সো নর্মালি এরা এরকম হচ্ছে যে আমার দুটো স্পাইরাল গ্যালাক্সি ও স্টার ফর্মিং গ্যালাক্সি এরা কাছাকাছি আসছে, অ্যান্ড দেন ওয়েন দে মার্জ হোয়াট হ্যাপেন্স যে আমাদের স্টার ফর্মিং গ্যালাক্সিতে যেহেতু অনেক বেশি পরিমাণে গ্যাস এবং ডাস্ট রয়েছে যেগুলো হচ্ছে আমাদের স্টার ফর্মেশনের অনেকটা এসেনশিয়াল ইনগ্রিডিয়েন্ট। সো যখন ওয়েন দে মার্জ টুগেদার বিকজ অফ দ্য প্রেশার অ্যান্ড গ্র্যাভিটেশনাল পুল অ্যান্ড পুশ দ্যাট occurs based on the merging process, এই সময় তখন হঠাৎ করেই অনেক বেশি সংখ্যক তারার জন্ম হয়, এবং ওই প্রসেসটাকে আমরা শুধুমাত্র স্টার ফর্মেশন না বলে আমরা এটাকে স্টার বার্স্ট বলি। ইটস রিয়েলি আ বার্স্ট অফ নিউ স্টার্স। তো এমন হতে পারে যে প্রতি 1 মিলিয়ন বছরে নর্মালি যেখানে একটা গ্যালাক্সিতে একটা 10টা বা 50টা তারার জন্ম হচ্ছে, একটা এরকম একটা মেজর মার্জিং সিনারিওর পরে একটা গ্যালাক্সিতে 1 মিলিয়ন বছরে 1,000টা তারার জন্ম হয়ে যেতে পারে, উইচ ইজ লাইক রিলি 10 টাইমস মোর হাই। সো এই জন্য আমরা এই প্রসেসগুলোকে স্টার বার্স্টিং বলি। বাট আনফর্চুনেটলি বিকজ এখানে যেহেতু খুব কম সময়ের মধ্যে অনেক বেশি সংখ্যক তারার জন্ম হয়, ইট রিয়েলি ইউজেস আপ দ্য ইনগ্রিডিয়েন্টস। যে আমরা যে গ্যাস এবং ডাস্ট থেকে স্টার ফরমেশনটা হবে সেই কাঁচামালগুলো হচ্ছে এই প্রসেসটা ব্যবহার করে ফেলে, অ্যান্ড ইভেন্চুয়ালি এই গ্যালাক্সিটা হচ্ছে একটা এলিপ্টিক্যাল এবং রেড গ্যালাক্সি। এই যে মার্চ যে গ্যালাক্সিটা সেটা একটা এলিপ্টিক্যাল এবং রেড গ্যালাক্সি হয়। তো এটার এভিডেন্স ডেফিনেটলি আমরা হচ্ছে অবজারভেশন থেকে পাই। এখানে আমরা যেমন ছবিগুলো দেখছি আমরা নাম্বার দিয়ে হচ্ছে বিভিন্ন স্টেজ অফ মেজর মার্জার দেখানো হয়েছে, যে 1 নম্বর ছবিতে দুটো গ্যালাক্সি মোটামুটি কাছাকাছি আছে, এবং 2 নম্বর ছবিতে আমরা দেখি যে এই দুটো গ্যালাক্সির মধ্যে অলরেডি গ্র্যাভিটেশনাল ইন্টারাকশন শুরু হয়েছে, কারণ এই স্পাইরাল গ্যালাক্সির এই আর্মটা এবং এই স্পাইরাল গ্যালাক্সির এই আর্মটা দে আর অলরেডি আনউইন্ডিং অ্যান্ড কাইন্ড অফ গোয়িং টুয়ার্ডস ইচ আদার। এবং এরপরের স্টেজে হচ্ছে ইউজুয়ালি দে স্টার্ট মার্জিং, এবং মার্জিংটা নর্মালি এমন হয় না যে তারা দুই জায়গা থেকে এসে জাস্ট কোলাপস করলো। ইউজুয়ালি দে kind of oscillate করে, they go around each other and then go through different kind of merging process and eventually they become one blob. Now of course এই 6টা ছবি যে এখানে দেখাচ্ছি এই প্রত্যেকটা ছবি হচ্ছে রিয়েল ইউনিভার্সের থেকে তোলা গ্যালাক্সির ছবি, অ্যান্ড কিন্তু এই 6টা ছবির যে কোনো 2টা ছবি আসলে সেম গ্যালাক্সির না, বিকজ এই প্রসেসটা স্টেজ 1 থেকে স্টেজ 6-এ আসতে কয়েক বিলিয়ন বছর চলে যায়, এবং আমাদের তো হিউম্যান হিস্ট্রি আসলে কয়েক বিলিয়ন বছরের না। সো আমরা আসলে একটা একটা দুটো সিঙ্গেল গ্যালাক্সির ভেতরে যে মার্জিং প্রসেসটা হয় সেইটা ফিল্ম করা আমাদের জন্য পসিবল না, বাট আমরা হচ্ছে ফিজিক্স থেকে প্রেডিক্ট করতে পারি হাউ দিস উইল টার্ন আউট, এবং উই ক্যান সিমুলেট দিস সিচুয়েশনস। এবং তারপরে আমরা যখন ইউনিভার্সের দিকে বিভিন্ন গ্যালাক্সি পেয়ারের দিকে তাকাই আমরা ইভেনচুয়ালি এই ডিফারেন্ট সিনারিওর স্ন্যাপশট আমরা আসলে তুলতে পারি। তো সেটাই এখানে দেখা যাচ্ছে। So after major merger, of course, we have to talk about the minor mergers. So আমি যেটা বলছিলাম যে মেজর মার্জারে হচ্ছে যেই দুটো গ্যালাক্সি হচ্ছে ইন্টারাক্ট করবে তাদের ভর হচ্ছে আইদার সমান হবে অথবা একটার থেকে আরেকটার ভর 1/3 পর্যন্ত ছোট হতে পারে। সো মাইনর মার্জার ইজ বেসিকলি এনিথিং দ্যাট হ্যাজ আ হায়ার মাস রেশিও, এবং মাইনর মার্জারে একটা বড় গ্যালাক্সি থাকবে এবং তার সাথে যে অন্য গ্যালাক্সিতে ইন্টারাক্ট করবে সেখানে অন্য একটা বা একাধিক গ্যালাক্সি হতে পারে। ফর এক্সাম্পল এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় গ্যালাক্সি আছে এবং এটার সাথে 3টা 4টা বিভিন্ন ছোট ছোট গ্যালাক্সি এসে মার্জ করছে। সো ইট কুড বি ওয়ান মাইনর মার্জার, ইট কুড বি মাল্টিপল মাইনর মার্জার্স। এবং মাইনর মার্জার্স এর যেই সিনারিওটা এটাও অনেকটা মেজর মার্জারের মতোই, যে যখন স্টার ফর্মিং গ্যালাক্সিগুলো মার্জ বা ইন্টারাক্ট করে তখন এই গ্যাস এবং ডাস্টের ভেতরে আমার এনহ্যান্স স্টার ফর্মেশন দেখা যায়। ইট কুড বি আ স্টার বার্স্ট, ইট কুড অলসো বি জাস্ট এনহ্যান্স স্টার ফর্মেশন। এবং তারপরে হচ্ছে ইভেনচুয়ালি সব ছোট গ্যালাক্সিগুলো আসলে এই বড় গ্যালাক্সিটার ভেতরে আইদার মার্জ
মার্জ হয়ে যায়, অথবা কোনো একটা ছোট গ্যালাক্সি হয়তো বড় গ্যালাক্সির সাথে ইন্টারাক্ট করে বিকজ অফ ইটস, যদি এটার মোশনটা অনেক হাই থাকে দেন ইট উইল ইভেনচুয়ালি জাস্ট গো আউট। সো এখানে যেমন এই গ্যালাক্সিগুলো ছিল, এর মধ্যে থেকে লেটস সে দিস ওয়ান জাস্ট ওয়েন্ট অ্যাওয়ে অ্যান্ড বাকি সবগুলো হচ্ছে ইভেনচুয়ালি গবলড আপ বাই দিস বিগ গ্যালাক্সি। এবং তারপরে এটাতে অনেক অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, স্টার ফর্মেশন হচ্ছে, আমার কেন্দ্রের যেই সুপারমাসিভ ব্ল্যাক হোল সেটার হচ্ছে আম, সেটার চারপাশে নতুন গ্যাস অ্যাক্রিশন হচ্ছে, আমার অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াই তৈরি হচ্ছে, এবং ইভেনচুয়ালি এটাও আমার একটা রেড অ্যান্ড ডেড এলিপ্টিক্যাল গ্যালাক্সিতে পরিণত হচ্ছে। পাশাপাশি দের ইজ অ্যানাদার প্রসেস, যেটাকে হচ্ছে আমরা গ্যালাক্সি হ্যারাসমেন্ট প্রসেস বলে থাকি। আম, সেটা হচ্ছে যে যখন আম, দুটো গ্যালাক্সি দে মুভ থ্রু ইচ আদার ইন আ ওয়ে, যে দুটো গ্যালাক্সি এটাও অনেকটা দে আর ইন্টারাক্টিং, বাট মার্জিং এর সময় যেটা হয় যে এদের গতি কম থাকে, দ্যাটস ওয়াই দে ক্যান গ্র্যাভিটেশনালি ইন্টারাক্ট স্ট্রংলি অ্যান্ড ইভেনচুয়ালি মার্জ ইন টু ওয়ান বিগ গ্যালাক্সি। কিন্তু যদি এই গ্যালাক্সিগুলো যারা ইন্টারাক্ট করছে তাদের গতিবেগ যদি অনেক বেশি থাকে, তাহলে গ্র্যাভিটি ইজ অফটেন নট এনাফ টু পুল দেম টুগেদার ইন্টু ওয়ান গ্যালাক্সি। তখন যেটা হয় যে একটা গ্যালাক্সি আরেকটার মধ্যে দিয়ে পাস থ্রু করে যায়, কিন্তু তারপরেও এই দুটোর গ্র্যাভিটেশনাল ইন্টারাকশনের কারণে এই দুটো গ্যালাক্সিতেই কিছু ধরনের পরিবর্তন হয়। সেই পরিবর্তনগুলো এমন হতে পারে যে একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সিতে একটা টাইডাল স্ট্রিম চলে আসে, যে একটা স্টেলার স্ট্রিম হয়তো বেরিয়ে আসছে, অথবা হয়তো একটা গ্যালাক্সি পাফড আপ হয়ে যাচ্ছে, অথবা একটা গ্যালাক্সির একটা অংশ হচ্ছে আর একটা গ্যালাক্সি নিয়ে যাচ্ছে। সো দেয়ার ক্যান বি মেনি ডিফারেন্ট থিংস, বাট এখানে গ্র্যাভিটেশনাল ইন্টারাকশনের কারণে গ্যালাক্সির শেপ এবং প্রপার্টির বেশ কিছু পরিবর্তন হয়, নট অ্যাজ ড্রামাটিক অ্যাজ ইন মার্জার বাট স্টিল ভিজিবল। ফর এক্সাম্পল, একটা ছোট গ্যালাক্সি যদি একটা বড় গ্যালাক্সির ভেতর দিয়ে পাস থ্রু করে, তাহলে বড় গ্যালাক্সিটার যে গ্র্যাভিটেশনাল পুল সেটা ছোট গ্যালাক্সির তারাগুলোকে বাইরের দিকে টেনে আনতে চেষ্টা করবে। সো ইভেনচুয়ালি যখন ছোট গ্যালাক্সিটা বড় গ্যালাক্সি থেকে বেরিয়ে আসবে, দেন ইট বিকামস রিয়েলি ফাজি এবং খুবই লো ডেন্সিটির। ফর এক্সাম্পল, এখানে যে আমরা ড্রাগন ফ্লাই 44 গ্যালাক্সিটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমরা এই টাইপের গ্যালাক্সিকে আমরা বলি আলট্রা ডিফিউজ গ্যালাক্সি, বিকজ এই গ্যালাক্সিগুলি খুবই ডিফিউজ হয়। এবং সরি, আমি কথা বুঝতে পারিনি, ইকো হচ্ছিল। কেউ একজন কি আমাকে বলবে যে ইফ দ্যার ইজ এনিথিং দ্যাট আই শুড বি অ্যাওয়্যার অফ? আর আপু 8টা 10-এর মধ্যে একটু এন্ড করতে পারলে ভালো হয়, এরপরে প্রশ্ন উত্তর সেশন। হ্যাঁ শিওর, আমি অলমোস্ট ডান। থ্যাংক ইউ। আচ্ছা, সো গ্যালাক্সি হ্যারাসমেন্ট ছাড়াও, ওকে, so and then there's one more process that's very important in galaxy cluster, সেটা হচ্ছে র্যাম প্রেশার স্ট্রিপিং। সো র্যাম প্রেশার স্ট্রিপিং কি? এটা হচ্ছে একটা গ্যালাক্সি ক্লাস্টারের মধ্যে তো বলেছি অলরেডি যে there is a lot of there are many many galaxies, but at the same time সেখানে হচ্ছে অনেক বেশি পরিমাণে গ্যাস রয়েছে। ইনফ্যাক্ট একটা গ্যালাক্সি ক্লাস্টারে যে ব্যারিয়নিক ম্যাটার থাকে তার বেশিরভাগই হচ্ছে হট গ্যাস। সো হট গ্যাস মানে হচ্ছে কাইনেমেটিক্যালি হট গ্যাস, তার মানে এখানে যে গ্যাসগুলো রয়েছে সেই গ্যাস পার্টিকেলগুলো খুবই হাই স্পিডে মুভ করছে, খুব হাই স্পিডে গ্যালাক্সি ক্লাস্টারের যে সেন্টার তার চারপাশে রোটেট করছে। সো ইটস আ বিট লাইক, আমি যদি আমাদের নোন কিছুর কথা চিন্তা করি, এটা আমাদের পৃথিবীতে যেমন টর্নেডো বা খুব বড় ধরনের ঝড় হয়, সে অনেকটা ঝড়ের মতো, বাট দ্য স্কেল ইজ হিউমঙ্গাস বিকজ দ্য স্কেল ইজ অ্যাক্রস আ ফিউ মেগা পার সেকেন্ড ইনস্টেড অফ আ ফিউ কিলোমিটার্স। সো যখন এই ধরনের একটা একটা ঝড়ো বাতাসের কথা যদি আমি চিন্তা করি, তাহলে যদি এভাবে দেখি যে আম, কোনো একটা বক্সে বা কোনো একটা 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 বাটিতে যদি আমি অনেকগুলো পাথর নেই এবং সেই সাথে আমি বেশ কিছু হালকা জিনিস নিচ্ছি, আমি কিছু তুলার বল নিচ্ছি, অথবা আমি কিছু মুড়ি বা খই টাইপের জিনিস নিচ্ছি, অ্যান্ড দেন ইট গেটস, আমি যদি এটাকে একটা ঝড়ো বাতাসের সামনে রাখি বা ইভেন ফ্যানের বাতাসের সামনে রাখি, একটা টেবিল ফ্যানের সামনে, তখন কি হবে? বাতাসের কারণে এই বাটির মধ্যে যে মিক্সড মেটেরিয়ালগুলো আছে তার মধ্যে থেকে যেগুলি হালকা সেগুলি হচ্ছে ফার্স্ট হচ্ছে চলে যাবে, তারপরে বাতাসের বেগ যদি অনেক অনেক বেশি হয় তাহলে ভারী জিনিসটাও সেখান থেকে বেরিয়ে আসবে। সো এই সেম জিনিসটা হয় হচ্ছে একটা গ্যালাক্সি ক্লাস্টারের মধ্যে। সো একটা ক্লাস্টারে যেহেতু কনস্ট্যান্টলি এই হাই স্পিড গ্যাসটা রোটেট করছে, সেখানে কনস্ট্যান্টলি একটা হাই প্রেশারের এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে। এই কারণে যখন এক বাইরে থেকে, ফর এক্সাম্পল এই ছবিটাতে আমরা দেখি যে এটা সেন্টারে হচ্ছে গ্যালাক্সি ক্লাস্টারের সেন্টারটা আছে, এবং এই
এখান থেকে আমার বাইরের দিক বরাবর একটা প্রেশার আছে। সো বাইরে থেকে যখন একটা গ্যালাক্সি ক্লাস্টারটার ভেতরে আসতে চেষ্টা করে, তখন এই স্ট্রং প্রেশারের জন্য গ্যালাক্সিটার ভেতরে যে মেটেরিয়ালগুলো আছে সেগুলি পেছনে রয়ে যেতে চেষ্টা করে বা বাইরে বেরিয়ে আসতে চায়। এবং তখন যেহেতু গ্যালাক্সির ভেতরে অনেক ধরনের মেটেরিয়াল আছে, আমরা শুরুতেই দেখেছি, তো তার মধ্যে যে তারাগুলো আছে, বিকজ স্টার্স আর মাচ মোর হেভিয়ার কম্পেয়ার টু দ্য গ্যাস অ্যান্ড ডাস্ট যেগুলি একটা গ্যালাক্সির ভেতরে থাকে, এই কারণে গ্যালাক্সির তারাগুলো যদিও হচ্ছে এই ঝড়ো বাতাস ভেদ করে ক্লাস্টারের ভেতরে ঢুকে যেতে পারে, গ্যালাক্সির ভিতরে যে গ্যাস এবং ডাস্টগুলো ছিল সেগুলি যেতে পারে না। তো এই জন্য একটা গ্যালাক্সি যখন ক্লাস্টারের ভেতরে যায়, তখন এই গ্যালাক্সিটার গতিপথে বাইরের দিকে আমরা একটা গ্যাস এবং ডাস্টের লেজ মতো দেখতে পাই, এই টেলটা দেখতে পাই। সো ওই টেলটা হচ্ছে ইটস আ ক্লিয়ার সাইন যে ইট ইজ বিং ফেসড উইথ র্যাম প্রেশার স্ট্রিপিং। এবং সেটার প্রমাণ আমরা আসলে অবজারভেশনে গ্যালাক্সিতে দেখতে পাই। ফর এক্সাম্পল, এই ডান পাশে বা বাম পাশে যে ছবিটা দেখছি, যেখানে একটা গ্যালাক্সি আছে এবং আমরা দেখি যে গ্যালাক্সির ভেতর থেকে গ্যাসগুলো আসলে বাইরের দিকে চলে আসছে। এবং এই টাইপের এবং গ্যালাক্সিতে এদের শেপের কারণে গ্যালাক্সিগুলোকে আমরা জেলিফিশ গ্যালাক্সি বলে থাকি। সো ইন দ্য স্টাডি অফ গ্যালাক্সি এভলিউশন ইন গ্যালাক্সি ক্লাস্টার, এই র্যাম প্রেশার স্ট্রিপিং এর সাইন খোঁজা এবং জেলিফিশ গ্যালাক্সিদের বোঝা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। কারণ যেহেতু এই প্রসেসের মধ্য দিয়ে আমার ইনকামিং গ্যালাক্সিগুলো হচ্ছে গ্যাস এবং ডাস্ট হারাচ্ছে, তার মানে বিকজ অফ দ্যাট এই গ্যালাক্সিগুলো পরে আসলে আর স্টার ফর্ম করতে পারছে না। সো দিজ আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রসেসেস দ্যাট স্টপস স্টার ফরমেশন ইন আ গ্যালাক্সি ক্লাস্টার। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ অ্যাবাউট দ্য ক্লাস্টার। সো আমরা জাস্ট খুব কুইকলি আমরা প্রোটো ক্লাস্টার সম্পর্কে একটু জানবো। সেটা হচ্ছে যে হোয়াট ইজ আ প্রোটোক্লাস্টার? দ্যাটস আই থিঙ্ক প্রোটো শব্দটা বলতে আমরা যেটা বুঝি, আমরা শব্দটার সাথে অলরেডি আই থিঙ্ক সবাই পরিচিত, যে আমরা যখন একটা তারার জন্ম হয়, যখন তারার যেই প্রোজেনিটর যেই স্টেটটা, যে তারা একটা কমপ্লিট স্টার হওয়ার আগে যেই সিচুয়েশনটা থাকে, সেটাকে আমরা একটা প্রোটোস্টার বলে থাকি। বা একটা গ্রহ যখন জন্ম হয়, তখন সেই গ্রহের জন্মের যেই এনভায়রনমেন্ট আছে সেটাকে আমরা প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক বলে থাকি। বা একটা গ্রহের প্রোজেনিটরকে আমরা একটা প্রোটোপ্ল্যানেট বলে থাকি। সো ইন দ্য সেম ফর্ম একটা প্রোটোক্লাস্টার হচ্ছে একটা ক্লাস্টারের প্রোজেনিটর স্টেট। ক্লাস্টারটা যখন তৈরি হয়েছে, ইভেনচুয়ালি এর ক্লাস্টারটা জন্ম হওয়ার প্রি স্টেজগুলোতে ক্লাস্টারটা কেমন ছিল। সো আমরা যদি এভাবে দেখি যে একটা গ্যালাক্সি ক্লাস্টার এখন আছে, সে আহ, যে ইলেকট্রিক্যাল ব্লকগুলি আমরা দেখতে পাচ্ছি, লেটস সে এটা হচ্ছে আমার গ্যালাক্সি ক্লাস্টারের ডার্ক ম্যাটার ডিস্ট্রিবিউশন, এবং ভেতরে হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল গ্যালাক্সিগুলো দেখছি। একটা গ্যালাক্সি ক্লাস্টার যদি এখন বড় হয়, এখন থেকে আরেকটা গ্যালাক্সি ক্লাস্টার যদি ছোট হয়, সো আমাদের কমন সেন্স যেটা বলে যে একটা গ্যালাক্সি ক্লাস্টার বা একটা সিস্টেম, এখন যদি যে সিস্টেমটা বড়, এই সিস্টেমটা এখন থেকে 3 গিগা ইয়ার আগে বা 6 গিগা ইয়ার আগে, এই সিস্টেমটা কম্পেয়ার টু দ্য আদার সিস্টেম, এটা তারপরেও বড় থাকবে। সো আমরা এইভাবে হচ্ছে ইউনিভার্সের বিভিন্ন এপোকে হচ্ছে আমরা যখন এরকম গ্যালাক্সির ওভার ডেন্সিটি আইডেন্টিফাই করি, যে হ্যাঁ এখানে ক্লাস্টার থাকতে পারে কারণ একটা অল্প জায়গাতে এখানে অনেক বেশি সংখ্যক গ্যালাক্সি রয়েছে, তখন সেই সিস্টেমগুলির তো আসলে একটা মাসের ডিস্ট্রিবিউশন থাকে, যে এখন যদি আমি গ্যালাক্সি ক্লাস্টার পাই ইউনিভার্সে নাও, সেগুলির মাস হবে সে 10⁻14 থেকে 10⁻15 সোলার মাস পর্যন্ত। সেটা একটা 10⁻14 ইকুইভ্যালেন্ট, এটা একটা 10⁻15। তো 3 গিগা ইয়ার আগে হয়তো এদের ভর ছিল, আই ডোন্ট নো, 5 × 10⁻13 অ্যান্ড 5 × 10⁻14। সো তারও 3 গিগা ইয়ার বছর আগে এটার ভর আরো কম ছিল, এটার ভর আরো কম ছিল। কিন্তু কমন সেন্স আমাদেরকে যেটা বলে বলে যে এই গ্যালাক্সি ছোট গ্যালাক্সি ক্লাস্টারটার প্রোজেনিটর সবসময় বড় গ্যালাক্সি ক্লাস্টারটার যে প্রোজেনিটর তার চেয়ে ছোট ছিল। বাট বেসড অন অবজারভেশনস অ্যান্ড বেসড অন সিমুলেশন বেসড ওয়ার্ক, আমরা দেখি যে দ্য রিয়েলিটি ইজ অ্যাকচুয়ালি কোয়াইট ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে এখন আমরা যেই ইউনিভার্সে যেই গ্যালাক্সি ক্লাস্টারগুলোকে দেখি যেগুলি মোরাললেস ছোট, এগুলির প্রোজেনিটরস অ্যাকচুয়ালি in older times was bigger or was more massive compared to the progenitors of the biggest clusters. So what happens যে আমাদের ছোট যেসব গ্যালাক্সি ক্লাস্টারগুলো রয়েছে বা কম ভারী এখন যে গ্যালাক্সি ক্লাস্টারগুলো আছে, এগুলি হচ্ছে মোর অর লেস আমাদের যেই মনোটনিক যেই প্রোগ্রেশন অফ ফরমেশন সেগুলি অনুযায়ী তৈরি হয়। তার মানে হচ্ছে এগুলি একটা সিঙ্গেল সিস্টেম থেকেই আস্তে আস্তে গ্রো করে করে ছোট থেকে বড় ক্লাস্টার তৈরি হচ্ছে। বাট আমি যদি এখন মহাবিশ্বের সবচেয়ে বড় ক্লাস্টারগুলির কথা ভাবি, যেগুলি অলমোস্ট 10⁻15 সোলার মাস বা তার চেয়ে বেশি, এগুলি আসলে একটা ক্লাস্টারের বিবর্তন থেকে তৈরি হয় না বা একটা প্রোটো ক্লাস্টারের বিবর্তন থেকে তৈরি হয় না। দিজ আর মোস্টলি স্মলার
ক্লাস্টার্স, যেগুলি ছোট ছোট ক্লাস্টার তৈরি হয় বাট ইভেনচুয়ালি অ্যাট সাম পয়েন্ট কয়েকটা ছোট ক্লাস্টার মার্জ করে এবং মার্জ করে এই ধরনের বড় ক্লাস্টার তৈরি হয়। তার মানে আমার শুধুমাত্র মনোটনিক গ্রোথ থেকে এরকম বড় ক্লাস্টার তৈরি হতে আমাদের ইউনিভার্সের এখন যেই বয়স তার চেয়ে বেশি সময় লাগবে। হয়তো এখন থেকে কয়েক গিগা ইয়ার পরে আমরা এই ধরনের বড় ক্লাস্টার, এই যে ক্লাস্টারটা এখানে আছে এটা হয়তো ইভেনচুয়ালি এরকম একটা ক্লাস্টার তৈরি করবে। কিন্তু এখন যে বড় ক্লাস্টারগুলি আমরা দেখি সেগুলি আসলে মনোটনিক গ্রোথ থেকে আসা ক্লাস্টার না, দিজ আর মোস্টলি মার্জড সিস্টেমস। সো এই এই প্রসেসটা জাস্ট বলার রিজনিং হচ্ছে যে আমরা ইউনিভার্সের যে লার্জেস্ট স্ট্রাকচারগুলো দেখি তাদের যদি আমরা ফরমেশনের কথা চিন্তা করি, ফরমেশন সিনারিও, এই হিস্ট্রিগুলি আসলে ওয়ে মোর কমপ্লেক্স দেন উই থট প্রিভিয়াসলি। সো প্রোটোক্লাস্টারের স্টাডি আসলে গ্যালাক্সি এভলিউশনের খুবই অ্যাক্টিভ একটা ফিল্ড এবং ইটস রিয়েলি রিসেন্ট, কারণ এর আগে পর্যন্ত আসলে প্রোটোক্লাস্টার যেহেতু আমরা হাই রেড শিফটে অবজার্ভ করি, সো ওই জিনিসগুলো এখন থেকে 10-15 বছর আগেও পসিবল ছিল না। এখন যেহেতু আমাদের কাছে বেটার ইনস্ট্রুমেন্টস আছে, আমরা এখন হাই রেড শিফটে এই ধরনের অবজেক্টগুলো অবজার্ভ করতে পারি। সো জাস্ট ভেরি কুইক জাস্ট স্টেটমেন্ট ইন আ ওয়ে যে আমরা তাহলে এই জিনিসগুলো কিভাবে স্টাডি করি। সো অবভিয়াসলি আমাদের কাছে উই হ্যাভ দ্য অবজারভেশনাল টুলস ইন অ্যাস্ট্রোনমি। আমরা বিভিন্ন ওয়েভলেন্থে ইউনিভার্সের দিকে তাকাই এবং বিভিন্ন ওয়েভলেন্থ থেকে একটা গ্যালাক্সি বা গ্যালাক্সি ক্লাস্টারের বিভিন্ন ধরনের ইনফরমেশন পাই। একই সাথে হচ্ছে আমাদের কাছে যে ফিজিক্সের লগুলো আছে, সেই ফিজিক্সের লগুলো দিয়ে আমরা এই অবজারভেশনগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করি। অ্যান্ড নাও অলসো উই হ্যাভ দিস অ্যাডেড পাওয়ারফুল টুল উইচ ইজ কম্পিউটেশনাল অ্যাস্ট্রোনমি, যেখানে আমরা হচ্ছে ফিজিক্সের থেকে ল ব্যবহার করে আমরা ইউনিভার্সকে সিমুলেট করার চেষ্টা করি এবং সেই সিমুলেটেড ইউনিভার্সকে আমরা রিয়েল ইউনিভার্সের সাথে যতটুকু সম্ভব ম্যাচ করার চেষ্টা করি। বিকজ ইফ উই ক্যান প্রডিউস রিয়েলিস্টিক ইউনিভার্স ইন সিমুলেশনস, তার মানে হচ্ছে ইউনিভার্সে কোন কোন ফিজিক্যাল প্রসেসগুলো আসলে কাজ করছে আম, আম, সেটা আমরা প্রেডিক্ট করতে পারবো এবং সেটা ব্যবহার করে ইন্ডিভিজুয়াল অবজেক্টের যেই এভলিউশনারি প্রসেসটা, যে এটা আসলে কিভাবে এটার জন্ম হয়েছে, কিভাবে এটা ইভলভ করছে, এগুলির ব্যাপারে আমরা অনেক বেশি ডিটেলড ইনফরমেশন জানতে পারবো। সো জাস্ট বিফোর আই ফিনিশ, ফিউ বিগ কোয়েশ্চেন্স যে গ্যালাক্সি স্টাডি বা গ্যালাক্সি ক্লাস্টার স্টাডিতে এখনো কোন প্রশ্নগুলোর উত্তর আমাদের কাছে অ্যাকচুয়ালি অজানা রয়ে গিয়েছে এবং এগুলো আমরা এখনো স্টাডি করে জানার চেষ্টা করছি। তার মধ্যে যেমন আছে যে ওয়েন ডিড দ্য ফার্স্ট ক্লাস্টার্স ফর্ম, কারণ আমরা হচ্ছে কত হাইয়েস্ট, কত রেড শিফটে গেলে আমরা সেখানে ক্লাস্টার দেখতে পারবো, একদম প্রথম ক্লাস্টারগুলো কখন তৈরি হয়েছে এবং সেগুলো কিভাবে তৈরি হয়েছে। আর আমরা যেহেতু গ্যালাক্সির ক্লাস্টারের ভেতরে যে ইনভায়রনমেন্টাল প্রসেসগুলির কথা জানলাম, যে র্যাম প্রেশার স্ট্রিপিং অ্যান্ড মার্জিং ড্রিভেন ইভলিউশন, এই এভলিউশনগুলো আসলে একটা ক্লাস্টারের ভেতরে কখন প্রথম তৈরি হয়। যেমন একটা র্যাম প্রেশার স্ট্রিপিং এর জন্য গ্যালাক্সির ভিতরে যে আমি যে গ্যাস, হাই স্পিডের গ্যাসের কথা বললাম বা একটা স্টর্মের কথা বললাম, ওই স্টর্মটা কখন স্ট্রং এনাফ হয় যে সেটা একটা ইনকামিং গ্যালাক্সিতে স্টার ফর্মেশন বন্ধ করে দিতে পারে। এবং অবভিয়াসলি মাত্র যেটা বলছিলাম যে একটা প্রোটোক্লাস্টার এবং ক্লাস্টার যে রয়েছে এদের রিলেশনশিপটা আসলে কিরকম, হাউ ডু দে ইভলভ ফ্রম ওয়ান টু আনাদার। আমরা একটা প্রোটোক্লাস্টার যদি দেখি তাহলে আমরা কি বলতে পারবো শিওরলি যে প্রোটোক্লাস্টারটা ইভেনচুয়ালি কি ধরনের ক্লাস্টার হিসেবে তৈরি হবে, নাকি সেটা একদমই পসিবল না। উই ডোন্ট নো। তারপরে গ্যালাক্সি ক্লাস্টারের দিকেও যদি তাকাই, আর অল ক্লাস্টার্স দ্য সেম, আর দে ডিফারেন্ট? এবং যদি সেম এবং ডিফারেন্ট হয় তারা কিভাবে আলাদা? এবং এই ডিফারেন্ট টাইপের যে ক্লাস্টারগুলো আছে সেগুলির যে গ্যালাক্সি আছে তাদের প্রপার্টিও সিমিলার কিনা। তার মানে একটা গ্যালাক্সি ক্লাস্টারের ভেতরের গ্যালাক্সিগুলোর দিকে তাকিয়ে আমি কি বলে দিতে পারি কিনা যে এই গ্যালাক্সি ক্লাস্টারটার ওভারঅল প্রপার্টিটা একরকম, এই গ্যালাক্সির ক্লাস্টারের প্রপার্টিটা আরেক রকম, etc. So these are just some of the big questions that we try to understand. There are way more questions, but I think I will stop there. Thank you so much for your attention. এবং যদি কারো প্রশ্ন থাকে তাহলে I'm happy to answer those. আপু, আপাতত কারো কোনো প্রশ্ন নেই। Okay. ওকে আপু, আর আপনাকে অনেক ধন্যবাদ। আহ আচ্ছা, ঠিক আছে আর তাহলে। বেশি আসলে অবশ্যই আপনার সাথে দেখা হবে আমাদের সবার। হুম।
আচ্ছা ঠিক আছে তাহলে thanks again and I think it's really quite late so I think everybody's too tired to ask questions but yeah it was a pleasure thanks for having me bye ওকে আপু, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম